কথা যে বলতে নেই, নির্মল মেজাজ কনক দুর্গার মন্দিরে তোর স্মৃতিতে সিঁদুর করে দিয়েছে। তাই তো এই নির্মলের হাত ধরে তোকে সংসার করতে যেতে হবে, বরং আমাকে আবার ঘরে ফিরতে হবে। আমরা এখন হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আগে রাতের ট্রেনে মুম্বাই ফিরে যাব। তাই যাও ভাই, এখান থেকে গ্রামে ফিরতে আমাদেরও প্রায় সন্ধ্যা হয়ে যেতে পারে। আমরা দেরি করতে চাই না, চলে আসুন। আমরা চলে যাচ্ছি, তুই জামাই বাবুকে পেয়ে আমাদেরকে ভুলে যাবি না তো দিদি, আমাদেরকে ভুলে যাবে না। এই পাগলি তুই কাঁদছিস কেন? কাঁদবো তো আমি, তোদের সবাইকে ছেড়ে। দেখ আমি তোদেরকে সবাইকে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছি। দেখ কাঁদবো না আমি দিদি। কি আমার কম কষ্ট বল বোন। কষ্ট নয় রে বোন, কষ্ট নয়, বরং আনন্দ কর। এমন দেবতার মতো স্বামীর হাত ধরে তুই হাসতে হাসতে তুই তো স্বামী ঘরে যাও, আর আমি তোর নতুন জীবনের শুভকামনা প্রার্থনা করে ঈশ্বরের কাছে বলবো, ওগো ঈশ্বর, তুমি যেন আমার শালুকে সুখী রেখো ঠাকুর, তুমি যেন শালুকে সুখী রেখো। দাদা তোমাকে কাঁদতে দেখলে নিজেকে ভীষণ অপরাধী বলে মনে হয়। অপরাধী বলছো কেন? অপরাধী তো আমরা ভালোবেসে বিয়ে করতে চাইলেও ওরা সবাই চাইতো ধুমধাম করে আমাদের বিয়ে দিতে, কিন্তু একটা অনিবার্য বিপদের কথা ভেবে আমি বিয়েটা করতে বাধ্য হয়েছি। শালু জানি গো জানি, তোমার দাদা কখনোই চাইনি যে তুমি বিয়ে করে সংসারী হও। শুধু সংসারই নয় শালু, আমার দাদা আমার পৈতৃক সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করতে চায়। তাই তো এবার তোমাকে সঙ্গে নিয়ে আমি ওই দাদার বিরুদ্ধে এবার আইনি লড়াই লড়বো। আমি তোমার সাথে সব সময় থাকবো গো, তোমার সাথে সব সময় থাকবো, এইভাবেই থাকবো। আজ আমরা আমাদের এই স্বর্গীয় ভালোবাসাকে বাঁধাই করে দুজন দুজনের হাত ধরে ওই নতুন জীবনের পথে এগিয়ে যাই। মিস্টার নির্মল ইউ আর আন্ডার অ্যারেস্ট। পুলিশ? আমি লোকাল থানার ওসি বংশীবদন মাস, এলাকার ছিটকে চোর থেকে আন্ডারওয়ার্ল্ড ডন সাবান মাস্টার। আর আমি হাবিলদার হরিহর হালদার। আমি রুল ধরলে ক্রিমিনাল হয় পগার পার। নো পগার পার, ওকে হ্যান্ডকাপ লাগিয়ে গাড়িতে তোলো। না না কেন কেন স্যার, ও কি করেছে? হ্যাঁ ও কি করেছে বলুন। তাহলে শুনুন ম্যাডাম, ভদ্রলোক ভেবে আপনি যার গলায় গরমাল্য তুলে দিয়েছেন, ফিরে আসলে ভদ্রতার মুখোশধারী শয়তান। শয়তান? আপনার আগে আরো 4টে মেয়েকে বিয়ে টোপ দিয়ে ফাঁসিয়েছে। কি বলছেন আপনি? তারপর তাদেরকে বিদেশে তুলে নিয়ে গিয়ে কয়েকটা বার ফুর্তি করে কোন এক নারী চক্রের হাতে তুলে নিয়েছে। কিন্তু আমরা গোপন সূত্রে খবর পেয়ে মিথ্যে কথা। শালু তুমি বিশ্বাস করো, এসব এদের বানানো গল্প। আমার মনে হয় ষড়যন্ত্রের মিথ্যা ফাঁসে ফেলে ওরা আমার সর্বনাশ করতে চাইছে। শালু ধরা পড়ার সময় এমন কথা সবাই বলে চাঁদো, তারপর 2-4 ঘা পুলিশের ডান্ডা খেলে সব সত্যি দা কর বলে স্বীকার করে নেয়। হাবিলদার ওকে হ্যান্ডকাপ লাগাও। না 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 কি ভেবেছেন আপনি? হ্যাঁ আপনারা পুলিশ বলে যা খুশি তাই করবেন? হ্যাঁ আপনাদের কাছে জোর আছে বলে একটা মানুষকে মিথ্যে প্ররোচনায় ফাঁসিয়ে দেবেন? ছাড়ুন বলছি, ছাড়ুন
পুলিশের ব্যাপার পুলিশ সন্ত্রাস যে পথে ঘাটে অজ্ঞাত, এটাই তার জ্বলন্ত নিদর্শন। এই মিস্টার, হু আর ইউ? আই এম রিপোর্টার আবির সান্যাল। রিপোর্টার? রিপোর্টার। আরে আজকে রিপোর্ট যদি দেশের জনগণের মাঝে ছড়িয়ে দিই, আর সেই রিপোর্ট দেখে যদি বিক্ষুব্ধ জনগণ প্রতিবাদের সুর তুলে আপনাদের থানাও ঘেরাও করতে ছুটে আসে, তাহলে আপনাদের মতো পুলিশের দল থানার টেবিলের তলায় ফাইল চাপাতে মাথা মাথায় চাইবে, তারা রক্ষা পাবেন না। আমি তুই এসেছিস ভাই? এ কি নির্মল? আমি তো তোর লক্ষ্য করি, তোর হাতে হ্যান্ডকাপ আর পুলিশের হাতে মার খেয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকা ওই মহিলা। ও আমার স্ত্রী রে। আমি আজ আমাদের বিয়ে হয়েছে, আর এই স্যার আমাকে বিনা দোষে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। তুই বিশ্বাস কর ভাই, আমি যে কোনো অপরাধ করিনি রে। আমি সেটা তো আদালতে প্রমাণ হয়ে যাবে। হাবিলদার, ওকে নিয়ে চলো। এই এসো এসো। এই হয়ে যার তার উপর যা খুশি অপরাধের পরোয়ানা চাপিয়ে দিয়ে তাকে অ্যারেস্ট করা যায় না। ওকে যেমনি অ্যারেস্ট করছেন, তার অ্যারেস্ট ওয়ারেন্ট আছে আপনার কাছে। তা কি ভেবেছেন মিস্টার রিপোর্টার? ঢাল তরোয়ালহীন নিধিরাম সর্দার হয়ে আমি লড়াইয়ে নেমেছি। এই নিন অ্যারেস্ট ওয়ারেন্ট। এ কি? ও মাই গড! কি দেখলি রে? আমি কি লেখা আছে ওতে? তোর অ্যারেস্ট হ। আই এম সরি নির্মল, তোর অ্যারেস্ট হবে আটকাতে পারলাম। আমি কয়েকটা দিনের জন্য হলে আমি তোকে যে জেলে যেতেই হবে ভাই। না। তবে ভাবিস না নির্মল, বন্ধু হয়ে আমি তোকে প্রমিস করছি যত শীঘ্র সম্ভব আমি তোকে জেল থেকে জামিনে মুক্ত করে আনবই। কিন্তু যে কদিন আমি জেলে থাকবো, সে কটা দিন আমার স্ত্রীর শালুকের কি হবে রে? আমি কেমন করে আমি আমার শালুককে আমি রেখে যাবো কার কাছে? আমার একটা অনুরোধ রাখবি ভাই, বন্ধু হয়ে আমি তোকে হাত জোড় করে অনুরোধ করছি রে। আমি যে কটা দিন আমি জেলে থাকবো, এই কটা দিন, সেই কটা দিন তুই অন্তত আমার স্ত্রীকে তোর বাড়িতে থাকতে দে ভাই। আমার এই অনুরোধটুকু রাখ ভাই, আমার এই অনুরোধটুকু রাখ। অনুরোধ নয় নির্মল, বল বন্ধুত্বের দাবি। আমি তোকে ছুঁয়ে কথা দিলাম, আমি তোর স্ত্রী ফিরে না আসা পর্যন্ত আমি তোর স্ত্রীকে যথাযোগ্য মর্যাদায় আশ্রয় দেব। ঠিক আছে ঠিক আছে, এবার চলো। আর একটু সময় দিন স্যার, আমার স্ত্রী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। তার জ্ঞান না ফেরা পর্যন্ত আমাকে এর পাশে একটু থাকতে দিন স্যার। যাবার আগে আমার স্ত্রী দুপুরা চোখের জল আমাকে দেখে যেতে দিন স্যার। ওসব ফালতু আবদার করে কোনো লাভ নেই। এখন বলছো স্ত্রী দুপুরা চোখের জল দেখে যেতে দিন, তারপর হয়তো বলবেন যে স্ত্রীর সঙ্গে ফুলসজ্জাটা বের করে যেতে দিন। স্যার, ইন্সপেক্টর আমিনার নিয়ে এসো ওকে। বিদায় 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 বন্ধু। আমার শালুক রইল, আমার শালুককে তুই দেখিস ভাই, আমার শালুককে তুই দেখিস। সিথি সিঁদুরে লাল শিখা জ্বলছে, কপল চন্দনের ফোঁটা বলছে, এই কি বিচার বিধি রে, ও বিধি রে, বিধি রে, বিধি রে, বিধি বিধি রে, বিধি বিধি রে, ও বিধি রে।
বিধিরে বিধি বিধিরে বিধিরে বিধি বিধিরে কপালে চন্দনের ফুল জল জল করিছে গলায় তাজা মালা চুকিয়ে চলিছে নববধূর গলায় ফুলের মালা এখনো চুকিয়ে যায়নি প্রতি ঘরে ঘরে এমনি করে প্রতি ঘরে ঘরে এমনি করে নীরবে জ্বলিছে মেরা বিধিরে বিধি বিধিরে বিধিরে বিধি বিধিরে বিধিরে বিধি বিধিরে বিধিরে বিধি বিধিরে ও বিধিরে কষ্ট পাবে কেন? তুই কোনো চিন্তা করিস না রে ভাই, আমি আমার কথা রাখবো। তুই ফিরে না আসা পর্যন্ত তোর স্ত্রীকে আমি হ্যালো কি মিষ্টি না, কিন্তু কিন্তু শালুকের বাড়িতে আর কে কে আছে তা তো আমার জানা হলো না। আরে এমন সুন্দর সাজ করে যার স্বামীর ঘর আলো করার কথা সেই কিনা অসহায় ভাবে মাটিতে ওই তো ভদ্র মহিলা জ্ঞান ফিরেছে মনে হচ্ছে। আমি আমি কোথায়? আমি আমার কি বেশ? আমার দু হাতে শাখা বলা, কপালে কপালে সিঁদুর, তবে কি আমার বিয়ে হয়েছে? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আমার বিয়ে হয়েছে। তবে তবে আমি একা কেন এখানে? আমার বর কোথায়? আমার এই যে আপনি না না না, মানে তুমি 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 বুঝি আমার বর? হ্যাঁ তুমি বুঝি না আপনি ভুল করছেন, আমি আপনার কেউ নয়। তাহলে তুমি যদি আমার কেউ না হও, তাহলে তাহলে আমার গলায় মালা কে পরালো? আমাকে সিঁদুর কে পরালো? আমার বর কে? আপনার জীবনে আজ একটা চরম বিপর্যয় ঘটে গেছে। আপনার স্বামী স্বামী? তুমি তুমি থাকতে আমার আর কিসের বিপর্যয় গো? হ্যাঁ তুমি তুমি এমনি করে আমার পাশে থাকবে সারা জীবন, তো আমার সব বিপর্যয় আর কখন এমন করবেন না। একটা কথা মনে রাখবেন, আমি আপনার কেউ নয়, তবু আপনি আমার বাড়িতে থাকবেন শুধুমাত্র আমার আশ্রিতা হয়ে। না, আমি আমি কোনো আশ্রিতা হয়ে থাকতে পারবো না। তুমি তুমি যখন আমার স্বামী হতে চাও না, তাহলে এই আশ্রিতা হয়ে থাকা আমার জন্য সম্ভব নয়। আমি আমি নিজেকে মেরে ফেলবো, মেরে ফেলবো, আমি মেরে ফেলবো, আমি মেরে ফেলবো, আমি ও ঈশ্বর, আমায় তুমি ক্ষমা করো ঠাকুর। অপরাধী দিও না ঠাকুর, অপরাধী দিও না।
সবাই তুমি ক্ষমা করো, সবাই তুমি ক্ষমা করো, ক্ষমা করো। ক্ষমা করবো না, আমি কিছুতেই ক্ষমা করবো না। ওই শ্বশুর শাশুড়ি নামক পুরো দুই ভাগ দুটো পদে পদে আমাকে অপমান করে। না, আমি কিছুতেই ক্ষমা করবো না। এগুলি কয়ে এই শাশুড়ি আমাকে বলে কি না, বৃহস্পতিবার তাই কি মা বললে তোরা উপর থেকে মা লক্ষ্মীর আরাধনা করবে। কি বললে? ওনার দিয়ে মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকবে। থামো, মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকবে ওসব করতে আমার বয়ে গেছে। বললে কি হয় গো বৌদিমণি, তুমি হলে এই বাড়ির বউ, এই সংসারের উপলক্ষ্মী, আর উপলক্ষ্মী কি তো দেবী লক্ষ্মীর আরাধনা করতে হবে। এই একদম জ্ঞান দেবে না বলছি, যাও এখান থেকে। যেমন ঘর তেমনি তার চাকর, জ্ঞান দিতেই সবাই ওস্তাদ। তুমি আমাকে চাকর বলে বৌদিমণি? চাকরকে চাকর বলো না, তবে কি মাস্টার বলবো? না না, তোমার কথা অবশ্য আলাদা, তুমি তো একবার জ্ঞানের পণ্ডিত। পণ্ডিত না হলেও পণ্ডিত না হলেও এই বাড়ি কেউ কখনো আমাকে চাকর বলে বিদ্রোহ করেনি গো বৌদিমণি। আর সেই বাড়ির সবাই আমাকে এই বাড়ির একজন বলে মনে করতো। তাই নাকি? হ্যাঁ গো বৌদিমণি, আর তাই তো একটা সময় আমি ভুলে গিয়েছিলাম কি আমি এই বাড়ির চাকর। আমার আসল পরিচয়টা মনে করিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ বৌদিমণি। এই শোনো, ওর এত ইমোশনাল হওয়ার কোনো কিছু হয়নি। কি জন্য এসেছিলে তাই বলো। তোমাকে বলার মতো আমার কিছু নেই গো বৌদিমণি। কিছুই বলার নেই? কি করে থাকবে? চাকর কি কখনো তার মনেদের রাগ বাড়িয়ে কোনো কিছু বলতে পারে? তুমি? হ্যাঁ গো বৌদিমণি, আজকে আমি এক নতুন মুনিব পেতে চলেছি, যে মুনিবের কাছে আমার মতো চাকরের শুধুমাত্র মাথা নিচু করে হুকুম তামিল করে মানায়, জ্ঞান দেওয়া মানায় না গো বৌদিমণি, জ্ঞান দেওয়া মানায় না। ও, এটা আমার মাথাটাই ধরিয়ে দিয়ে গেল। কি আর বলবো, আমার শ্বশুর এটা মাথায় তুলেছে, তার কথাই আর কি বলবো। তিনি তো সবসময়, তিনি তো জ্ঞানের জাহাজ, জ্ঞান দিতেই সবসময় ওস্তাদ। আর বলে কিনা এ বাড়িতে নাকি হিন্দি গান চলবে না, হয় কীর্তন নাই ভজন। দুধ 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 দুধ, এখন তো ওই সমস্ত গান কেউ গায় নাকি? এখন তো মনের আনন্দে গাইতে হয়। মেরে সপনো কা वो राजा का वो राजकुमार, मैं तो उसकी दीवानी बनूंगी, आने लगा मुझको प्यार, करती हूँ मैं ये अब इंतजार, ये तो है मुझको पता, हटाता কি হলো বাবা? এতদিন যে গানকে ঘৃণা করে
আপনি ঘৃণা করে এসেছেন, আর সেই গান শুনে আবেগে হাততালি দিয়ে বসলেন। আমার এই হাততালি কোনো আবেগ বা কোনো প্রশংসার পুরস্কার নয়। তোমার লোকসঙ্গীত গাওয়া লোভী চরিত্রের প্রতি এমন চপনাঘাত। সাবধান বাবা, গুরুজন বা সম্মানীয় ব্যক্তি হলে কিন্তু এমনি এমনি সম্মান পাওয়া যায় না, সম্মান নিজেকে আদায় করে নিতে হয়। জীবনে অনেক সম্মান আমি আদায় করেছি, আর এই শেষ জীবনে কারোর কাছে আমি আর সম্মান দেওয়ার আশা করি না। কিন্তু তোমাকে এখনো জীবনে অনেকটা পথ অতিক্রম করতে হবে বৌমা। দীর্ঘ জীবন যাত্রার পথে নিজেকে এইভাবে আলোকিত করে নিক্ষেপ না করে সম্মান উজ্জ্বল আলোতে নিজেকে আলোকিত করে নেবার চেষ্টা করো, তাহলে দেখবে আত্মতৃপ্তি মনটা একেবারে ভরে যাবে। আসল তৃপ্ত, আপনি ঠিকই বলেছেন। নিজেকে তৃপ্ত রাখতে আমার মন যখন যা চাইবে আমি তাই করব। নিশ্চয় করবে বৌমা, তুমি হলে এই বাড়ির গৃহলক্ষ্মী। তাই এই বাড়ির মঙ্গল কামনার জন্য যখন যেটা প্রয়োজন হবে তুমি তাই করবে। তাই নাকি? তাহলে আমাকে কি করতে হবে? আজ থেকে তুমি প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর সামনে লক্ষ্মীর পাঁচালি করবে। কি বললেন? আমি লক্ষ্মীর পাঁচালি পরবো? হ্যাঁ বৌমা, খোকাকে বলে আমি লাল পেরে বড়দের শাড়ি আনিয়েছি। তুমি এই পোশাকটা ছেড়ে বড়দের শাড়িটা পরে তুমি ঠাকুর ঘরে এসো। আচ্ছা মা, আপনারা আমাকে কি ভাবেন বলেন তো? আমি কি আপনাদের মতো শেখেলেন? আপনার দেওয়া ওইসব ওল্ড কালচার, এগুলো আমি মানে কুসংস্কার আমি মেনে নেব? নেবে নেবে বৌমা, তুমি মেনে নেবে। একটা বাঙালি পরিবারে গৃহবধূ হয়ে জীবন শুরু করতে চলেছ, সেই বাঙালির সমস্ত সরকার রীতি নীতি আদর্শ সব তোমাকে মেনে নিতে হবে মা। ইতি নীতি আদর্শ, রীতিনীতি আদর্শ আর কুসংস্কার, সনাতনের সংস্কার। হ্যাঁ বৌমা, যেগুলোকে তুমি কুসংস্কার বলে মনে করো সেগুলো আমাদের সনাতন হিন্দু ধর্মের প্রকৃত আধার। মানে আমার কাছে ওগুলো ভোগাস, এটা ওল্ড কালচার। শিক্ষিত সংস্কৃতি কখনো পুরানো হয় না বৌমা। যদি হতো তাহলে আমার মা ঠাকুমার মতো তোমার শাশুড়ি এসে আগলে ধরে বাঁচতে পারতো না। আমার আজও পরে ভরে যাবে বৌমা। সেদিন মায়ের ইচ্ছাতে সেদিন প্রথম লাল পেরে বড়দের শাড়ি পরে কপালে একটা মস্ত বড় সিঁদুরের টিপ দিয়ে ঠাকুর ঘর থেকে প্রসাদের থালাটা হাতে করে নিয়ে এসে আমার শ্বশুর মশাইয়ের সামনে যখন দাঁড়ালাম, তখন আমার শ্বশুর মশাই সেদিন আনন্দে আবেগে আমাকে জড়িয়ে ধরে বলেছিলেন, মা গো, আজ আমার মনে হচ্ছে তুমি আমার বৌমা নও, তুমি আমার সত্যিকারের মা। তোমার মাঝে এমন হারানো মায়ের মুখটাকেই আমি ফিরে যেতে চাই বৌমা। তুমি কি পারো না তোমার অশ্লীলতা সাথ ছেড়ে ছুটে ফেলে আবার কল্পনা দেবী মায়ের সাথে সাজতে? কি বললেন? তোমার পরনে থাকবে সেই লাল পেরে বড়দের শাড়ি, সেখানে থাকা বলে থাকবে সেখানে একটি পূজারিনী বধূর সাজে আমার সংসারে তুমি গাইবে মঙ্গল দ্বীপ। আমি তোমার সেই পূজারিনী শ্বাস দেখে আবেগে আকুল হতে বলবো, মধুর আমার মায়ের চাঁদের মুখে মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে।
মধুরা মায়ের হাসি চাঁদের মুখে ঝরে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে মা 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 গো মা 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 গো যার ললাটের সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে রক্তের আঘাতা ছোঁয়ায় রক্ত কমল ফোটে প্রদীপ হয়ে মোর শিয়রে কেঁদে গেলায় শিয়র পরে সেই যে আমার মা সেই যে আমার মা বিশ্বভুবন মাঝে মায়ের হয় না তুলনা মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে মা 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 গো মা আমি 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 ভবঘুরি তো তাই যেখানেই যাই সেখানে আমি এমনি করি মনের দুঃখে গাই জননী আমার তুমি পৃথিবী আমার তোমার চরণে বন্দনা গাই হাজার বছর পরে যদি মাগো আসি ফিরে তোমার চরণে ঠাঁই পাই ও জননী আমার তুমি পৃথিবী আমার তোমার চরণ ছুঁয়ে বন্দনা গাই হাজার বছর পরে যদি মাগো আসি ফিরে তোমার চরণে ঠাঁই পাই ও মা ও মা ও মা ও আমার এই গান শুনে আমার মনটা বড় আনচান করছে আজ আমার মাকে ভাবে মনে পড়ছে আচ্ছা বৌমা তুমি কি আমার সেই মা হতে পারো না আমি কিন্তু আপনাকে মা বলে ডাকবো তাই দেখো বাচ্চা তাই দেখো এ হলো আমার ভাই প্রদীপ আরে ভদ্র মহিলা থামো তোমার এই নতুন অতিথিকে দেখে তো মনে হচ্ছে সদ্য বিবাহ মণ্ডপ থেকে উঠে এসেছে এই কে তোমার আমি ওনার স্ত্রী কি বললে স্ত্রী আজ কনকলতা দুর্গা পুজোয় আমাদের বিয়ে হয়েছে না
শুনলাম সন্ধ্যা যে আবিরকে নিয়ে এতদিন আমি গর্ব করে এসেছি, সেই আবির কি না আমাদের কাউকে না জানিয়ে আমার একটা বিয়ে করেছে। ছি 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 ছি। দশটা তো ঠিক করলি রে দাদা, বাড়িতে বলছি থাকতেও। তুই বিশ্বাস কর ভাই, ও যা বলছে তার কোনোটাই সত্যি নয়। বাবা তুমি অন্তত বিশ্বাস করো। চুপ কর কোলাঙ্গা। তুমি তো আমাকে ভালো করে চেনো, তোমার কি মনে হয় আমি কি কোনো অন্যায় করতে পারি? শুধু অন্যায় নয়, অন্যায় করেছিস। তাই তো আজ আমার মনে হচ্ছে তোর মতো কুলাঙ্গারকে জন্ম দিয়ে আমি মহা অন্যায় করেছি। তোমরা সবাই আমাকে বুঝিয়েছিলে, আমি জানি এই মেঘলা কোনোদিন আমায় ভুল বুঝবে না। মেঘলা তুমি তো আমায় আরো ভালো করে চেনো, তোমার ভালোবাসার গোষ্ঠী পাথরে যাচাই করি, তবেই তো তুমি আমাকে তোমার জীবন সাথী হওয়ার অধিকার দিয়েছো। সেই তুমি অন্তত কি নেই আমার মধ্যে, কি আছে আমার চেয়ে দামি জিনিস ওর মধ্যে, যার জন্য তুমি আমাকে ভুলে ওকে বিয়ে করে ঘরে তুললে? মেঘলা আমি কোনো কিছুই ভুলিনি। আমি কোনো কিছুই ভুলিনি। আসলে ছাড়েও ছি 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 ছি, আমি যদি জানতাম তোমার ঘরে একটা বিবাহিত স্ত্রী আছে, তাহলে আমি কখনো তোমাকে বিয়ে করতাম না। হ্যালো, কিন্তু যা হওয়ার তো হয়ে গেছে। এখন এক কাজ করলে হয় না? অনেক স্বামী তো দুটি করে স্ত্রী থাকে। চলো না দিদি, আমরা তুই বলি এক হয়ে আমাদের স্বামীকে ভাগাভাগি করে সংসার করি। অসম্ভব! আমি আমার স্বামীকে আমি কারোর সঙ্গে ভাগ করতে পারবো না। মেঘলা আমার কথা শোনো। তুই তোর বৌদিকে একটু বোঝা না রে ভাই। কি বোঝা রে দাদা, খুব তো নিজেকে চৈত্যবান মহাপুরুষ বলেই অহংকার করছি, আর তুই নাকি একজন নিষ্ঠাবান সাংবাদিক। সত্যি এবং সুস্থ সুসংবাদ পরিবেশন করাই তোর একমাত্র লক্ষ্য। তা পারবি আজকে এই ঘৃণ্য চরিত্রের কলঙ্কিত কাহিনীটাকে সংবাদপত্রে প্রথম পাতা প্রকাশ করতে? এই যে মা, আপনারা তো খুব গর্ব করে বলতেন সৎ শিক্ষা সৎ আদর্শ দিয়ে আপনাদের ছেলেকে দেখে আপনারা পুরের মতো করে মানুষ করেছেন। এই কি সৎ শিক্ষা, এই কি সৎ আদর্শের নমুনা? জানি না, আজ আমি কিছু জানি না বৌমা। এই শেষ জীবনের শেষ প্রান্তে এসে আমার শিক্ষা ভুল, আমার আদর্শ ভুল। আমি সিরিপ করতে গিয়ে আমি একটা বাঁধন তৈরি করেছি গো, আমি একটা বাঁধন তৈরি করেছি। আমরা বেঁচে থাকতে ও কখনোই এই সংসারে ছোট স্ত্রীর সংসার করতে পারবে না। হয় ওকে এই মেয়েটা ত্যাগ করতে হবে, আর নয়তো ওই বাড়িটা ওকে ত্যাগ করতে হবে। না, আমি কোথাও যাবো না। আমি কোথাও যাবো না। আপনারা ছাড়া যে আমার আর কেউ নেই। আমাকে এখানে চাকরানির মতো রাখবেন বাড়ির এক কোনায়। প্রয়োজনে আপনাদের এই ঠোকাটা খেয়ে আমি আমার পেট ভরিয়ে দেবো। তবু আমাকে কোথাও যেতে বলবেন না। আমি কখনো আপনারা না চাইলে বিয়ের মর্যাদা, বউয়ের মর্যাদা চাইবো না। একটা কথা মনে রাখবেন, তুমি আমায় ভুল বুঝলে। একজন অপরিচিত অসুস্থ মহিলার কথাকে বিশ্বাস করে আমাদের এতদিনের সম্পর্কটাকে তোমরা এত সহজেই অস্বীকার করে নিতে পারলে মা।
তার মানে তুমি কি বলতে চাও ওই মেয়েটা মিথ্যে কথা বলছে? ওকে তুমি বিয়ে করোনি? না, আমাদের কোনো বিয়ে হয়নি। আমি ও আমার বিবাহিত স্ত্রী নয়, আমি ও আমার আশ্রিতা। আশ্রিতা? না গো, না গো, না। তুমি এমন কথা বলো না। আমি বুঝতে পারছি তুমি বাবা মার রাগ ভাঙানোর জন্য আমাদের সম্পর্কটাকে অস্বীকার করছো, তাই তো? এরকম বলো না তুমি। হ্যালো হ্যালো, তুমি সব কিছু জানো না বলে এইসব কথা বলছো। আমি আবারও বলছি, আমি তোমার কেউ নয়। তবু শুধু আপনি আমার বাড়িতে থাকবেন, আমার আশ্রিতা হয়ে। আমার মনে হয় তুমি মিথ্যা বলছো। গোপনে তোমাদের এই সম্পর্কটাকে বজায় রাখার জন্য তুমি একটা নতুন নাটক করছো। মেঘলা, ও যদি তোমার কেউ নয়, তাহলে ওকে এই মুহূর্তে তার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। মেঘলা, তুমি বলুন না। যে কথা বলছে কার সাথে আমাদের সম্পর্ক নেই, কেন শুধু শুধু এই বাড়িতে পরে থাকবে? বাবা, ওকে তুমি এখান থেকে চলে যেতে বলাবি। ঠিক আছে মা, তাই হবে। ওকে নিয়ে যখন তোমাদের এত অশান্তি, তখন ওকে আমি চলে যেতেই বলছি। না 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 না, আমার উপর আপনারা দয়া করুন। আমি স্বামী সংসার ছেড়ে কোথাও যাবো না। তুমি আর সিনক্রিয়েট করো না। যে দেখো, আমার প্রতি আমার বাবা মায়ের এতদিনের বিশ্বাসটা আজ ভেঙে চুরমার হয়ে গেছে। আমার প্রতি আমার স্ত্রী মেঘলার মুঠো মুঠো ঘৃণা হয়ে ঝরে পড়ছে। তাই বলছি, দয়া করে এবার তুমি এখান থেকে চলে যাও। কোথায় যাবো তুমি বলতে পারো? তোমরা আর তুমি ছাড়া আমার কেই বা আছে? বাবা বাবা মা, আপনারা আমায় দয়া করুন। আমি এখান থেকে কোথাও যাবো না। আমি বাড়ির এক কোণে পড়ে থাকবো। তুমি তোমার বাড়িতে নিগলাদি, তোমার বোনকে এই বাড়িতে একটু জায়গা দাও, একটু জায়গা দাও। আর তোমরা যদি আমাকে এখানে না থাকতে দাও, তাহলে আমি তোমার পায়ের তলায় মাথা মুড়ে মরে যাবো। না, মরতে হয় রাস্তায় গিয়ে মরতে। প্রয়োজন করলে হবে আপনার পায়ে মাথা খুলে পড়বো। মরতে হয় রাস্তায় গিয়ে মরো। বন্ধু হয়ে আমি তোকে হাত জয় করে অনুরোধ করছি, আমি যে কটা দিন আমি জেলে থাকবো, তুই আমার শালুককে তোর বাড়িতে আশ্রয় দে। আমি আমার এই অনুরোধটুকু রাখ ভাই, আমার এই অনুরোধটুকু আমি পারলাম না বাবা, আমি পারলাম না। আমি অনিবার্য কারণে শাহরুখকে আমি এই বাড়ি থেকে তাড়াতে পারলাম না। তোমরা কেউ আমার অপরাধে নিও না, তোমরা কেউ আমার অপরাধে নিও না। অপরাধ অপরাধ অপরাধ। অপরাধী তো একটা কুমারী নেই, তার প্রেমিকার সাথে এই হিসাবে চুক্তি করতে গিয়ে বাঁচিয়া মরে যায়। আর সেই প্রেমিক যখন এই কথা জানতে পারে, তখন সেই বাচ্চাটাকে মেরে ফেলতে সেই প্রেমিক সেই কুমারী মায়ের পেটে লাথি মারে। কিন্তু হায় হলি ঠিক লেঙ্কালি কাণ্ড, বাচ্চাটা বলেনি 10 মাস 10 দিনের বাচ্চাটা মায়ের পেটের ভিতর
অসহ্য যন্ত্রণায় কষ্ট পেতে পেতে একদিন ঘোর অন্ধকারের মাঝে লুকিয়ে লুকিয়ে বাচ্চাটা মায়ের পেট থেকে বেরিয়ে এলো। বড় হয়ে মারে একটু তো দাঁড়াতে পারে না, কথা বলতে গেলে সারা চিন্তা যেন আজকে যায়। সেদিনের সেই বাচ্চাটাই তো আজকালই আমি গো, আমি এই তুলনা করে এই সারা ভয়ঙ্কর অপরাধের মানে জন্ম বলেই কোনো না কোনো অপরাধ না করে আমি শান্তি পাই না। লাগে সারা শরীরটা বল থরথর করে কাঁপে, মাথাটা যেন কবির মতো বাস্ত হয়ে যায়। সাপের বাচ্চা যেমন ভয়ঙ্কর লাগে, নিজের লেজে কামড়ে দেয়, তেমনি আমিও আমার এই হাত খানাকে কামড়ে ধরি। কি করছেন বল? আমার লাখটাকে বসে আনছি, কিন্তু তার বল আমার শিকারটাকে খোলা বসে আনতে পেরেছিস কি না? শুধু বসে কি বলছেন বল? আপনার শিকারটাকে তো আমি একবার করে দিয়েছি। বেশ করেছিস, বেশ করেছিস। বল বল বল, তোরা কেমন করে কি বলেছিস? শুনতে বড্ড ভালো লাগছে। বল বল বলে যা। আর একটু দেরি হলে জাল খোলার আগে বাকি ক্রোধ করে উড়ে যেত। এই শালা লোকের বাচ্চা, কি করে কি হতো সেটা আমি জানতে চাইনি। কি হয়েছে সেটা আমায় বল। বলছি বল, মালটা তার নতুন বিয়ে করা বউটাকে নিয়ে মুম্বাই যাওয়ার জন্য। কি বলে? নতুন বিয়ে করা বউ? ভালো, খুব ভালো। হ্যাঁ, সেই নতুন বউটাকে নিয়ে আয়, আমি নতুন বউয়ের মুখ দেখবো। কিন্তু বউটাকে তো আমরা নিয়ে নেব, আমরা শুধু সেই বরটাকে। এই শালা বদল শালা ছুঁচ ছাগল কাদা খাদার মতো এগুলা কি করেছে? কি করেছে? আমি তো আপনি চাইছিলাম না, রাজি হলো না। তাছাড়া একটা রিপোর্টার এসে এমন ক্যাচাল করলো। এই শালা ক্যাচালের বাচ্চা, বাচ্চাদের মতো বেশি বকবাস করবি না। বল বল, কেন বলতে খুলে আনিসি? বল না কেন? নই তোকে আমি শেষ করে ওখানে ধরে আনতে না লাগতো, আমরা পুলিশের কাছে ধরা পড়ে যেতাম বস। তাছাড়া এই লাটাটা যখন আমাদের হাতের মুঠোয় এসে গেছে, তো যে কোনো সময় এই ঘুড়িটাকে আমরা নাগালের মধ্যে পেয়ে যাব বস। এই কি বিষয়? ওই থানায় নিয়ে যাবার নাম করে এই আপনারা আবার কোথায় ধরে নিয়ে এলেন? ভাই কি কেলেঙ্কারি কাণ্ড! এই কি তুমি? হ্যাঁ, আমি তো তোর বড় ভাই। অনেকদিন দেখেছিলি বলি আমায় তুই চিনতে পারিসনি ভাই। দাদা এই তো চিনে গেছি। হ্যাঁ, দিন বলে আমাদের দেখা। তা ভালো আছিস তো? শোনা ভাই তুই আমার বলে না, শোনা অমন বলে না। দিন বলে আমরা কোলাকুলি করলাম বলতো। আজ আমরা দুই ভাই মিলে একসাথে ভাত খাবো। এখন কি ভাত খাবার সময় নাকি? এখন তো ভাত খাবার সময়। হ্যাঁ, আমরা দুই ভাই মিলে একসাথে মদ খাবো। তবে তোমার কথা বল শুনে আমার ঘেন্না পাচ্ছে, ঘেন্না। কে হলো অফিসার? আপনি আমার থানায় নিয়ে চলুন। এই মানবদেবী সহিস্তানটার কাছে থাকাচ্ছে ওই থানার লকআপটা আমার কাছে অনেক বেশি নিরাপদে।
কিন্তু আপাতত আপনাকে আষ্টপৃষ্ঠে ধরে ফেলেছে নির্মাল্য বাবু। তাই তো থানা নয়, আপাতত এটাই হলো আপনার বর্তমান ঠিকানা। প্লিজ অফিসার, এইভাবে আপনি আমার সর্বনাশ করবেন না। আপনি আমাকে আইনের হাতে তুলে দিন, তাতে একদিন না একদিন আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো। কিন্তু এই মানুষ তুমি শয়তানটার কাছে রেখে গেলে আমি হয়তো আর বাঁচার সুযোগ পাবো না অফিসার। বাঁচবেন কি মরবেন তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা শুধু বসের কথা মতো কাজ করেছে। বসের কথা মতো কাজ মানে? মানেটা অতি সহজ করে বলছি শুনুন। আমাদের 14 পুরুষের কেউ কোনো কালে কোনোদিন পুলিশ ছিল না, আর আজও নেই। নেই মানে? তাহলে আপনি তখন বললেন আপনি লোকাল থানার অফিসার বংশীবদন বাস। ওটা তো তোকে ফাঁসাতে, আমি ওকে কিছুক্ষণের জন্য একটা নকল পুলিশ বানিয়েছি। নকল পুলিশ? Yes, আপাতত আমার এখন পুলিশের ডিউটি শেষ, তাই ওই বংশীবদন বাস থেকে এবার আমি হয়ে গেলাম বাচ্চু মস্তান। আর আমি বাচ্চু মস্তান? হাবিলদার হালদার থেকে হয়ে গেলাম এই বাচ্চু মস্তানের সাথে বুলেট মস্তান। তোমরা তাহলে পুলিশ নাও? তোমরা আমাকে এখানে তুলে এনেছো, কিন্তু কেন কেন এনেছো? আমাকে আগে জানাওনি কেন? বলো কেন কেন তুলে এনেছো এখানে? আরে গল্পের শেষটা যদি সকলে জেনে যায় তাহলে কি পাবলিক এই এমনি এমনি বসে থাকবে? নাকি বলেন আপনারা? তুমি ভুল করেছো দাদা। আরে ভুলের চালে চড়িয়ে আজ এই বাচ্চু বুলেট যে অপরাধ করছে তারই সাজা দিতে আমি এক্ষুনি থানায় চললাম। আরে রুখো মিস্টার, রুখো। তোমার কি মনে হয় যাকে এত দিমাগ লাগিয়ে এত নাটক করে এই এখানে তুলে এনেছি তাকে এত সহজেই ফান থেকে বেরিয়ে যেতে দেবো ভেবেছো? সারা এখান থেকে এক পা বেরোনোর চেষ্টা করলে একেবারে পা ভেঙে ফেলে রেখে দেবো। কিন্তু কেন? কত টাকায় তোমরা নিজেদেরকে বিক্রি করেছো ভাই? তার থেকে দ্বিগুণ টাকা আমি তোমাদেরকে দেব। তোমরা শুধু আমাকে এখান থেকে যেতে দাও ভাই। এই বাচ্চু মস্তান গুন্ডা মস্তান হলেও কিন্তু কখনো তারা দুবার জবান বিক্রি করে না। বসকে যখন জবান দিয়েছে তার জন্য জান দেবো, তবু বেঈমান শাস্তে পারবো না। কিন্তু কেন? তোমাদের বিবেক বলে কিছু নেই? মনুষ্যত্ব কি তোমাদের মরে গেছে সামান্য কিছু টাকার লোভে? একজন মানুষে এত বড় ক্ষতি করতে তোমাদের বিবেকে বাঁচছে না? না, পারছে না। আমাদের ঘরে তালা চাবি লাগিয়ে মনুষ্যত্বটাকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, তাই তো বিবেক বলে কোনো কিছু নেই। সবই আমাদের সমান। না ভাই না, এখন এই দুনিয়ার বুকে মন্দের চেয়ে ভালোরই কদর দেয়, পাপের চেয়ে পুণ্যের ক্ষমতা যে অনেক বেশি ভাই। তাই বলছি ভাই, দয়া করে তোমরা আমাকে এখান থেকে যেতে দাও। আমি আমার স্ত্রীকে অন্যের আশ্রয়ে রেখে আসতে বাধ্য হয়েছি। সে হয়তো আমার কথা ভেবে অনেক দুশ্চিন্তায় আছে ভাই। আর বেশি দিন তোর বউকে তোর জন্য দুশ্চিন্তা করতে হবে না। তোর বউকেও আমি এখানে তুলে আনবো। ও দাদা না, আমার স্ত্রীর সামান্যটিকে ক্ষতি করার চেষ্টা করলে আমি কিন্তু তোমায় ছেড়ে কথা বলবো না। ওই সহ্য পেটে রেখেছি তোর বইয়ের জন্য। হলো সজ্জাটা বাতিল হয়ে গেছে না, ও তা তোর বউকে নিয়ে যাবি ছেলে ফেলবা। দাদারা লম্পট! আমার এই লাট পুত্রের মতো হয় তার জন্য এই আমার মতো
একটা বিকলাঙ্গ ছেলেকে ওই শালা বাপটা আমাকে ঘেন্না করতো। শালা হারামজাদা বাপটাকে আমি এত করে বললাম আমি বিকলাঙ্গ, পঙ্গু, খেতে খেতে মানে কাজ টাজ করলে আমি খেতে পারবো না, তাই তোমার পুরো সম্পত্তিটা আমার নামে লিখে দাও। কিন্তু শালা বাপটা আমার কথা শুনলো না, প্রত্যেকটা সম্পত্তি এই ভাইটার নামে লিখে দিল। কিন্তু আমার নামে সেই সম্পত্তি দলিলটা তুমি চুরি করে নিয়ে পালিয়েছো দাদা। সেই দলিলটা দিয়ে একটা সই করিয়ে পুরো সম্পত্তিটা নিজের নামে করতেই তো তোকে আমি এখানে তুলে এনেছি। না না, দেব না, দেব না। আমার তো প্রাণ থাকতে ওই সম্পত্তি আমি তোমার নামে লিখে নিতে দেবো না। হ্যাঁ জানি তো, জানি তো, জানি তো। আর সেই জন্য এই বিষাক্ত ইনজেকশন দিয়ে প্রথমে আমি পাগল করে এই হানা হাবিলিতে আটকে রাখবো। পারবে না শয়তান, পারবে না। সত্য বলে বলবি তো এই কেলেঙ্কারি কাণ্ড ছাওয়া গেলে ও যদি বল মেলে ফেলে ছাড়া পাবে না বস। যেখানে আজ আটকা পড়েছে সেটা হলো এক যন্ত্রণার জাতাকল। এবার তাহলে আমার এই বেলেনের কল কবজাগুলো একটু না নিয়ে নি। আচ্ছা হুকুম করুন বস। অতিল পাশে অতি মানে এর পাশে এলে নতুন বউটা না থাকলে এল যেমন পূর্ণ হবে না, এমনি আমার লোভের 16 কলাও পূরণ হবে না। তাই তুমি ভেলিওয়ালার ছদ্মবেশে খুলে খুলে এল বউটা কোথায় আছে খুঁজে বার করে আনবে। না ঠিক আছে বস। আর এল বউটাকে খুঁজতে গিয়ে যদি কোথাও ভাও খুঁজে পাও সেটাও তুলে আনবে। আর বলে আজ থেকে তুমি ডাক্তার হয়ে এইভাবেও ট্রিটমেন্ট করবে। চলে গেল যন্ত্রণা, সারা শরীরটা যে আমার দাও দাও করে জ্বলছে, সর্বাঙ্গ যেন আমার জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। বাঁচাও, আর আমি সহ্য করতে পারছি না। ভয়ে ভয়ে তার সূর্য ওঠে, অসহায় ফুল গাছেতে ফোটে। ভয়ে ভয়ে তার সূর্য ওঠে, অসহায় ফুল গাছেতে ফোটে। চোখের উপর হয় বলিদান, মায়া নেই তবু সকলে। রাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজে নিজে। মানুষ আজাদ নেই গো মানুষ, দুনিয়াটা শুধু আছে। রাজ ভাই সংসার পরিজন সবাই নিজে নিজে, সবাই নিজে নিজে।